হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021-এর এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 5 আজ আমরা দেখে নেব, যা 17ই নভেম্বর 2021-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। রাজনীতিবিদ লেখক এম বীরাপ্পা মাইলি কোন ভাষায় শ্রী বাহুবলী অহিংসা দিগ্বিজয়ম শিরোনামের কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2020-তে পুরস্কৃত হয়েছেন? তামিল, তেলেগু, কন্নড় না মালায়ালাম? এম বীরাপ্পা মাইলি হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি শ্রী বাহুবলী অহিংসা দিগ্বিজয়ম কবিতাটি লিখেছিলেন কন্নড় ভাষায়। অপশন সি। এম বীরাপ্পা মাইলি 1992 থেকে 94 সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধারামাইয়া, তার দল হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল আছেন থাওয়ারচাঁদ গেহলট। পরের প্রশ্ন, নিচের কোন রোগটি হিমোগ্লোবিনের অভাবে হয়? ম্যালেরিয়া, রক্তাল্পতা, রেবিস না কলেরা? হিমোগ্লোবিনের অভাবে হয় রক্তাল্পতা। অপশন বি। ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কামড়ে, রেবিস হয় কুকুর বা বিড়ালের কামড়ে, কলেরা একটি জলবাহিত রোগ। পরের প্রশ্ন, এক জাতি এক কর এক বাজার লক্ষ্য অর্জনের জন্য ভারতে নিচের কোন কর চালু করা হয়েছিল? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইউনিয়ন এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি না সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স? এক জাতি এক কর এক বাজার, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ওয়ান মার্কেট লক্ষ্য অর্জনের জন্য ভারত গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স চালু করেছিল। সালটা ছিল 2017। জিএসটি হলো পণ্য ও পরিষেবা কর নামে পরিচিত। এটি একটি পরোক্ষ কর যা অনেকগুলি পরোক্ষ করকে প্রতিস্থাপন করেছে, যেমন আবকারি শুল্ক, ভ্যাট, পরিষেবা কর ইত্যাদি। এটি 29শে মার্চ 2017-তে ভারতীয় সংসদে পাশ হয় এবং 1লা জুলাই 2017 থেকে কার্যকর হয়। বর্তমানে জিএসটিতে 5টি স্ল্যাব রয়েছে: 0%, 5%, 12%, 18% এবং 28%। পরের প্রশ্ন, 2020 সালের ডিসেম্বরে বিরাট কোহলি নিচের কোন পুরস্কার জিতেছিলেন? তিনি 2020 সালের ডিসেম্বরে দশকের সেরা পুরুষ একদিবসীয় খেলোয়াড় হয়েছিলেন। অপশন সি হবে সঠিক। এখন যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে তা চলছে ভারতবর্ষে। সেখানে বিরাট কোহলি 49টি শতক করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেছে। পরের প্রশ্ন, হিন্দু উত্তরাধিকার আইন কবে ভারতে প্রিমোজেনিচারের নিয়ম ত্যাগ করেছিল? 1956, 1950, 1946 না 1960? ভারতে প্রিমোজেনিচারের নিয়ম ত্যাগ করা হয়েছিল 1956 সালে। এই নিয়মটি ছিল একটি উত্তরাধিকারের নিয়ম। এই নিয়ম অনুসারে পরিবারের প্রথম সন্তান, সাধারণত বড় ছেলে, পিতামাতার সম্পূর্ণ উত্তরাধিকার হয়। এটি মধ্যযুগীয় ইউরোপে চালু ছিল। এটি মূলত জমির জন্য, সামরিক পরিষেবা প্রদান করার জন্য, প্রথম পুত্রের জন্য বরাদ্দ ছিল। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি ভুল? কি কি রয়েছে? পাকস্থলী থেকে একটি খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে, ঠিক আছে। শর্করা, প্রোটিন, চর্বি সম্পূর্ণ হজম হয় ক্ষুদ্রান্তে, এটাও ঠিক আছে। লালাতে লাইপেজ নামক একটি এনজাইম থাকে যা স্টার্চকে সরল চিনিতে ভেঙে দেয়, এখানেই ভুল রয়েছে। লালাতে থাকে অ্যামাইলেজ, লাইপেজ থাকে না। অপশন ডিটা দেখো, খাদ্যনালীর মাধ্যমে পাকস্থলীতে প্রবেশ করে, এটাও ঠিক রয়েছে। তাহলে ভুল রয়েছে অপশন সিটা। লালায় অ্যামাইলেজ নামক একটি এনজাইম থাকে যা স্টার্চকে শর্করাতে ভেঙে দেয়, যা শরীর সহজে শোষণ করতে পারে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কি কি এনজাইম পাওয়া যায় দেখে নাও। স্যালিভারি গ্ল্যান্ড অর্থাৎ লালাতে অ্যামাইলেজ থাকে যা স্টার্চকে মল্টোজে পরিণত করে। স্টোমাকে থাকে প্রোটিস যা প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে ভেঙে দেয়। লিভারে থাকে বাইল সল্ট বা পিত্তরস যা ফ্যাটকে ফ্যাট ড্রপলেটে পরিণত করে। প্যানক্রিয়াসে থাকে অ্যামাইলেজ যা স্টার্চকে মল্টোজে পরিণত করে। প্রোটিস প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে ভেঙে দেয়। লাইপেজ ফ্যাটকে গ্লাইসেরল এবং ফ্যাটি অ্যাসিডে ভেঙে দেয়। স্মল ইন্টেস্টাইনে থাকে মল্টেজ যা মল্টোজকে গ্লুকোজে পরিণত করে এবং প্রোটিস প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। পরের প্রশ্ন, মানবদেহের নিচের কোন অংশে গস্টেস্টারি রিসেপ্টর থাকে? গস্টেস্টারি রিসেপ্টর থাকে জিভে। অপশন সি। এগুলো হলো 7 কোরক, এগুলি জিহ্বায় সমানভাবে ছড়িয়ে আছে। পরের প্রশ্ন, ভারতবর্ষের কিছু অংশের কৃষকরা তাদের ড্যাশ পূজা করে, পোলা উৎসব উদযাপন করে? খামার সরঞ্জাম, পূর্বপুরুষ, খামার না বলদ? কৃষকরা তাদের বলদকে পূজা করে পোলা উৎসব পালন করে। অপশন ডি। এই উৎসবটি মূলত মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের কৃষকরা পালন করে। এটি হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণ মাসের অমাবস্যার দিনে উদযাপিত হয়, যা সাধারণত আগস্ট মাসে হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি স্বাধীন আওয়াধ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন? কি কি অপশন রয়েছে? চীন কিলিজ খান,
মার্থান্ডা ভার্মা, সাদাত খান না হায়দার আলী? স্বাধীন আওয়াধ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন সাদাত খান, অপশন সি। আওয়াধের স্বাধীন রাজ্যটি 1724 সালে সাদাত খান বুরহান উল মুল্ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি মুঘলদের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আওয়াধের নবাবরা 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল ভারতের খণ্ডিত রাজনীতির মধ্যে আধা স্বায়ত্তশাসিত শাসক ছিলেন। পরের প্রশ্ন, নিচের কোনটি থর মরুভূমির দীর্ঘতম নদী? ঝিলাম, চম্বল, পুত্র? এটা সোন হবে না লুনি? থর মরুভূমির দীর্ঘতম নদী হলো লুনি, অপশন ডি। লুনি নদী উত্তর পশ্চিম ভারতের থর মরুভূমির বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য 495 কিলোমিটার। এটা আজমেরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকা থেকে উৎপন্ন হয়। নদীটি থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি গুজরাটের কচ্ছের রণে জলাভূমিতে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, ড্যাশ হলো বাঁশের পণ্য প্রদর্শনের জন্য জাতীয় বাঁশ মিশন অর্থাৎ ন্যাশনাল বাম্বু মিশন এবং সরকারি ই মার্কেট প্লেস জেম গভর্নমেন্ট ই মার্কেট প্লেস এর একটি উদ্যোগ। এদের মধ্যে কোনটি? ইন্ডিয়ান গোল্ড কালেকশন, ইন্ডিয়ান বাম্বু কালেকশন, গ্রিন উড কালেকশন না গ্রিন গোল্ড কালেকশন? এই প্রকল্পটির নাম হলো গ্রিন গোল্ড কালেকশন, অপশন ডি। গ্রিন গোল্ড কালেকশন হলো গভর্নমেন্ট ই মার্কেট প্লেস পোর্টালের একটি উইন্ডো যা বাঁশের পণ্য বাজারজাত করে। উইন্ডোটি ন্যাশনাল বাম্বু মিশন এবং গভর্নমেন্ট ই মার্কেট প্লেসের একটি সহযোগিতার ফলাফল। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা 3 জুন 2021 একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এটি চালু করেছিলেন। পরের প্রশ্ন, কুতুব মিনারের পঞ্চম তলা নির্মিত হয়েছিল কার শাসনকালে? ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, রাজিয়া সুলতানা? লক্ষ্য করে দেখো, কুতুব মিনারের পঞ্চম তলা জানতে চেয়েছে। কুতুব মিনারের স্থাপনা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। পঞ্চম তলা নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক, অপশন সি। দেখে নাও, কুতুব মিনারের নির্মাণ শুরু হয়েছিল 1200 খ্রিস্টাব্দে দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবক দ্বারা। তিনি শুধুমাত্র বেসটা করেছিলেন। তারপরে ইলতুৎমিশ এসে আরো 3টি তলা যুক্ত করেছিলেন এবং পঞ্চম তলা যুক্ত করেন ফিরোজ শাহ তুগলক 1368 সালে। প্রথম 3 তলা লাল বেলেপাথর দিয়ে তৈরি এবং চতুর্থ ও পঞ্চম তলা মার্বেল ও বেলেপাথর দিয়ে তৈরি। টাওয়ারটি হলো 73 মিটার লম্বা এবং এর বেসমেন্টের ব্যাস হলো 14.3 মিটার। টাওয়ারটিতে মোট 397টি ধাপ রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় বণিক ও শিল্পপতিরা তাদের ব্যবসায়িক স্বার্থ সংগঠিত করার জন্য কোন সালে ভারতীয় শিল্প ও বাণিজ্যিক কংগ্রেস গঠন করেছিল? 1934, 1909, 1920 না 1945? ভারতীয় শিল্প ও বাণিজ্যিক কংগ্রেস গঠন হয়েছিল 1920 সালে, অপশন সি। এবং তার নেতৃত্ব দিয়েছিলেন পুরুষোত্তম দাস ঠাকুরদাস এবং জিডি বিল্ডার মতো বিশিষ্ট শিল্পপতি। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন শব্দটি ভারতকে সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা এবং সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন একটি দেশ হিসেবে বর্ণনা করে? সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক না ধর্মনিরপেক্ষ? ভারত সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে এবং এটি সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন একটি দেশ তা উল্লেখ করা হয়েছে সোভেরেন বা সার্বভৌমের মাধ্যমে, অপশন এ। ভারতের সংবিধানের প্রস্তাবনায় অনেকগুলো শব্দ উল্লেখ রয়েছে, যেমন সোভেরিন, সোশ্যালিস্ট, সিকিউলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই সমস্ত শব্দগুলোর উল্লেখ রয়েছে। এখনো পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা একটিবার মাত্র সংশোধন করা হয়েছে 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা। সেখানে 3টি শব্দ যোগ করা হয়: সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সিকিউলার, সততা বা ইন্টিগ্রিটি। পরের প্রশ্ন, 31শে আগস্ট 2021 ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নেওয়া মহিলা বিচারকদের মধ্যে নিচের কোন ব্যক্তি ছিলেন না? এটা অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। এর উত্তর হবে বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, অপশন এ। মনে রাখবে, 2019 সাল পর্যন্ত ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা ছিল 30, 29 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। 2019-এর পরে তা বাড়িয়ে হয়েছে 34, 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন DY চন্দ্রচূড়। তিনি হলেন 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ না গোয়া? বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন বন্যপ্রাণী অভয়ারণ্য বিহারে অবস্থিত, বিহারের ভাগলপুরে। বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায় অবস্থিত। অভয়ারণ্যটি সুলতানগঞ্জ থেকে ভাগলপুর জেলার কাহালগাঁও পর্যন্ত গঙ্গা নদীর উপর 60 কিলোমিটার প্রসারিত।
1991 সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে লিস্টেড হয়। এটি এশিয়ার বিপন্ন গাঙ্গেয় ডলফিনের জন্য সংরক্ষিত এলাকা। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল যা একটি সম্পর্কিত সম্পদে বিপরীত অবস্থান গ্রহণ করে বিনিয়োগে ক্ষতি পূরণের জন্য নিযুক্ত করা হয়। স্কেলেবিলিটি, হেজিং, অ্যামোরাইজেশন না কোল্যাটারাল? এর উত্তর হবে হেজিং, অপশন বি। হেজিং হলো একটি আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল যা বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে সম্ভাব্য ক্ষতি পূরণ করতে ব্যবহার করে। হেজিং একই বা সম্পর্কিত সম্পদের বিপরীত অবস্থান নেওয়ার সাথে জড়িত। স্কেলেবিলিটি বা পরিমাপযোগ্যতা, এটি বর্ধিত চাহিদা মেটাতে ব্যবসার ক্ষতির ক্ষমতাকে বোঝায়। এটি একটি পরিমাপযোগ্য ব্যবসা যা গুণগত মান হ্রাস না করে বা এর মূল্য পরিবর্তন না করে বৃদ্ধি করা যেতে পারে। অ্যামোরাইজেশন কি? এটি হলো অ্যাকাউন্টিং কৌশল যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ঋণ বা সম্পদের খরচকে ছড়িয়ে দিতে ব্যবহৃত হয়। কোল্যাটারাল কি? যখন কোনো ঋণ গ্রহীতা ঋণদাতার থেকে ঋণ গ্রহণ করে তখন তাকে কোল্যাটারাল বা মর্টগেজ জমা রাখতে হয়, বাংলায় যাকে আমরা বলি বন্ধকি। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে শাকসবজি ও ফুলের জন্য ইন্দো ডাচ সেন্টার অফ এক্সেলেন্স সিওই নিজের কোন রাজ্যে খোলা হয়েছিল? কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা না গুজরাট? এটি খোলা হয়েছিল কেরালাতে, অপশন এ। পরের প্রশ্ন, ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? রাজেশ কাপুর, রাহুল কুমার, প্রশান্ত কুমার না রানা কাপুর? ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন রানা কাপুর, অপশন ডি। ইয়েস ব্যাংক হলো ভারতের একটি বেসরকারি ব্যাংক যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এটি 2004 সালে রানা কাপুর এবং অশোক কাপুর দ্বারা স্থাপিত হয়েছিল। বর্তমানে ব্যাংকের সিইও আছেন প্রশান্ত কুমার। পরের প্রশ্ন, নিচের কোনটি ম্যাঙ্গালোরতে একটি মন্দির যা ভগবান শিবের অবতারকে উৎসর্গকৃত? মুক্তেশ্বর মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, কাদরি মঞ্জুনাথ মন্দির না গুন্ডিচা মন্দির? ম্যাঙ্গালোরতে শিবের মন্দিরটি হলো কাদরি মঞ্জুনাথ মন্দির, অপশন সি। মুক্তেশ্বর মন্দির, এই নামের মন্দির ভারতের অনেক রাজ্যে দেখতে পাওয়া যায়, যেমন উত্তরাখণ্ডে রয়েছে, পাঞ্জাবে রয়েছে, এমনকি উড়িষ্যাতেও রয়েছে। অনন্ত বাসুদেব মন্দির, এটি বিষ্ণুদেবকে উৎসর্গীকৃত, এটি রয়েছে ভুবনেশ্বরে। কাদ্রি মঞ্জুনাথ মন্দির, এটি ম্যাঙ্গালোরতে অবস্থিত। এবং গুন্ডিচা মন্দির, এটা পুরীতে অবস্থিত। এই গুন্ডিচা মন্দির হলো ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি। পরের প্রশ্ন, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাবটেল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড। এই বইটি কে লিখেছেন? বিনোদ রায়, বিক্রম লিমায়, ডায়না এডুলজি, রামচন্দ্র গুহ? এটি রামচন্দ্র গুহ লিখেছেন। রামচন্দ্র গুহ ভারতের একজন প্রসিদ্ধ ঐতিহাসিকবিদ। পরের প্রশ্ন, সুতীর্থ মুখার্জি একজন ভারতীয় গলফার, টেবিল টেনিস খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড় না সাঁতারু? সুতীর্থ মুখার্জি একজন ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড়, অপশন বি। তার বাসস্থান হলো পশ্চিমবঙ্গের নৈহাটি। তিনি 2018 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন এবং তিনি 2022 এশিয়ান গেমসে ডাবলস গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই এশিয়ান গেমসটা হয়েছে 2023 সালে, কোভিডের জন্য 1 বছর পিছিয়ে, এবং এটি হয়েছে চীনের শহর হ্যাংজাউতে। পরের প্রশ্ন, উদ্বোধনী অলিম্পিক কংগ্রেস 1894 সালে কোথায় সংগঠিত হয়েছিল? ভালো করে লক্ষ্য করো, অলিম্পিক খেলা জানতে চাইনি, জানতে চেয়েছে অলিম্পিক কংগ্রেস। অলিম্পিক কংগ্রেস প্রথম হয়েছিল প্যারিসে, অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2020 সালের নভেম্বরে বিহার বিধানসভা স্পিকার নির্বাচিত হয়েছিলেন? 2020 সালের নভেম্বরে বিহার বিধানসভা স্পিকার হয়েছেন বিজয় কুমার সিনহা, অপশন বি। সামনে 5টি রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের ফলাফলগুলোর উপর লক্ষ্য রেখো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 76 কার সাথে যুক্ত? নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল না প্রশাসনিক ট্রাইব্যুনাল? আর্টিকেল 76-এ রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশন সি। বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল আছেন আর ভেঙ্কটরামানি। তিনি হলেন ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল এবং বর্তমানে ভারতের সলিসিটর জেনারেল আছেন তুষার মেহতা। অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ ল অফিসার এবং সলিসিটর জেনারেল হলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ল অফিসার। তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগছে ভিডিওগুলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।